গত কয়েকদিন আগে একটি প্রোগ্রামেও নাসিরুদ্দিন পাটোয়ারি উনি বললেন যে ডক্টর ইউনূস তাদের সাথে গাদ্দারি করেছেন, তিনি বেঈমান। মানে এই ধরনের গভর্নমেন্ট কিন্তু সবসময় চায় একটা সেফ এক্সিট চায়, যে আমি যখন চলে যাব তারপরে কি আমি দেশেই থাকবো নাকি বাইরে থাকবো। যদি দেশে থাকি আমাকে কে থাকতে দিবে, বাইরে যাবো আমাকে এয়ারপোর্টে আটকাবে। 111 গভর্নমেন্টের সময় রাখেন, 111 গভর্নমেন্টের যারা ছিল, যারা নাকি কুশীলভ ছিল, তাদেরকে কিন্তু আওয়ামী লীগ একটা সেফ এক্সিটের ব্যবস্থা করে দিয়েছিল। এখন হয়তো এই গভর্নমেন্টও চিন্তা করতেছে তা আমাকে কে দিবে। এখন সেই জন্য উনি একটু বিএনপির দিকে ইনক্লাইন্ড হয়েছে আর কি, বিএনপির ঘাটে মানে নৌকা ভিড়াইছে। এটা আবার এনসিপি সহ্য হচ্ছে না। আর এনসিপি তাদের যে বয়সজনিত সমস্যা যেটা একটা আছে। আলী রিয়াজকে এরা তো হইল বাংলার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। এরা হইল বাঙালি জাতির নতুন রবার্ট ক্লাইভ। আচ্ছা, বিরোধী মার্কিন রবার্ট ক্লাইভ। জি, আজকে বিদেশি নাগরিকেরা আমাদের সংবিধান লিখবে। আমাদের 19 জন আছে, আমার কাছে রিপোর্ট আছে, অস্ট্রেলিয়া থেকে ধরে আমেরিকা পর্যন্ত, ইংল্যান্ড থেকে ধরে আলী রিয়াজ কি বাংলার নতুন লর্ড ক্লাইভ? হ্যাঁ, এরা বিদেশি নাগরিক। আচ্ছা, এরা হলো রবার্ট ক্লাইভ ওয়াটসন। এরা আমেরিকান নাগরিক, আমেরিকার নির্দেশে আমার দেশের সংবিধান লিখে দিতে চায়। আমি তার সংবিধান আমি মানি না। এগুলা লিখে দেখে যাতে মুক্তিযুদ্ধের সংবিধানটা ফালাই দিয়ে দেখে যাতে বাপের বেটা হইলে দাঁড়াবো। কিন্তু কথাটা বলে দিল, যতদিন মুক্তিযুদ্ধ থাকবে মুক্তিযুদ্ধ থাকবে, এর পক্ষে কিন্তু মুক্তিযোদ্ধারা দাঁড়াবে। কথাটা বলে দিল এবং মুক্তিযুদ্ধ জয়লাভ করবে। আমি এই কথাটা আল্লাহর রহমত বললাম। মুক্তিযুদ্ধ সত্য, বাঙালি 30 লাখ বাঙালির রক্ত সত্য, 2 লাখ মা বোনের ইজ্জত সত্য। আমরা জিতবো, আল্লাহর রহমত। মুক্তিযুদ্ধ জিতবে, রাজাকাররা জিততে পারবে না এদেশে। আমি কথাটা খুব ক্লিয়ারলি বললাম। কামালের দিকটা শুনতে পারবে আলী রিয়াজ। এরা সংবিধান বুঝে বাংলাদেশের খালি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই 4টা স্তম্ভ থাকবে। তারপর যদি কেউ লাগাইতে চায়, এটার সাথে সাংঘর্ষিক না হলে লাগাইতে পারে। আর লাগাইলে সাংঘর্ষিক লাগিলে বা এগুলো ফেলে দিলে কিন্তু বিপদ আছে বাংলাদেশ। কথাটা বলে দিলাম খুব ক্লিয়ার। বাংলাদেশের আজকের দিনে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন কি? 47 সনের প্রিন্সিপাল কন্ট্রাডিকশন ছিল মুসলমানদের একটা দেশ পাকিস্তান হবে কি হবে না। আচ্ছা, যুদ্ধে আমরা জয়লাভ করবো না এটা ইউনাইটেড ইন্ডিয়া থেকে যাবে। আমাদের পূর্বপুরুষরা, এটা ছিল প্রিন্সিপাল কন্ট্রাডিকশন। হাত মে বিড়ি মুখ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। 71 সনে আমাদের প্রধান কন্ট্রাডিকশন ছিল যে মুক্তিযুদ্ধ জয়লাভ করবে, বাঙালির একটা জাতিরাষ্ট্র হবে, 1000 বছর পরে স্বাধীন রাষ্ট্র হবে, নাকি এটা আবার পূর্ব পাকিস্তানি থেকে যাবে। দিস ওয়াজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ এ নেশন, এবং যে কারণে যুদ্ধ হয়েছিল। আজকের যারা মনে করতেছে যে নির্বাচন হওয়া না হওয়াটা আসল কন্ট্রাডিকশন, এটা আসলে না। আসল কন্ট্রাডিকশন হলো যারা 5ই আগস্ট ঘটাইছে এরা বহুরূপী। আমি আবারও বলছি, এরা বহুরূপী। এদের ভিতরে এক কথা ছিল, বাহিরে এক কথা। এক সময় প্রমাণিত হবে যে এদের মধ্যে অনেকেই ছিল যাদেরকে মুনাফেক বললেও কম বলা হবে। তারা কিন্তু মুক্তিযুদ্ধের গান বাজাইছে পিছন দিকে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল, অথবা তীরহারাই দেওয়ের সাগর পাড়ি দেবরে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এবং এই যে বাংলাদেশে সবচেয়ে খারাপ মানুষটা খারাপ কাজ করে গেছে, তার কথাও বাজাইছে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এইগুলো বাজাইছে। মানুষ এইটা নিয়ে কোনো যে এই দেশ পাকিস্তান হবো না ইন্ডিয়া হবে না বাংলাদেশ থাকবে, এইটা নিয়ে কোনো চিন্তাই করে না। চিন্তা ছিল তো মানুষের একটা, এই যে এরা বাটপাররা স্লোগান দিছিল, আমি আজকে বললাম কথাটা, স্লোগান দিছিল 1 দফা 1 দাবি, শেখ হাসিনা কবে দাবি। এইটাই একমাত্র স্লোগান। আমি যে কারণে কথা বলছি, আমি আজকেও চ্যালেঞ্জ করছি, ওরা 5000, আমি আগে 500 বলছিলাম, এখন বলি 5000-এ মিছিল করে যে কাজ করছে। আমি 1 বছর টক শো করিয়া, বিশেষ করে টোটাল জুলাই এবং 5ই আগস্ট পর্যন্ত যে টক শো আমি করছি, এই টক শোগুলো ওরা 5000 লোকে মিছিল করে ওই কাজটা করতে পারে না, কিন্তু আমি করছি জীবনে রিস্ক নেওয়া। আমি আমার স্ত্রীকে বলছি তুমি বিধবা হবা, আমার সন্তানদেরকে ডাইকে বলছি তোমরা একজন ব্যারিস্টার হইছো আর এমএতে পাস করছো, তোমরা কিন্তু এতিম হইবা, মাকে নিয়ে থাকবা, আমি কিন্তু মারা যাব। কিন্তু আমি শেখ হাসিনা সরকারের উৎখাত চাই। মানে এইরকমটা কেন মনে হচ্ছিল আপনি মারা যাবেন কেন? মারা যাব তখন আমার মনে হচ্ছিল যে এই দেশে শেখ হাসিনা যে জায়গাতে যাচ্ছে, পতনের আগে এমন একটা ঘটনা ঘটতে পারে যে যারা আমরা সঠিক কথাটা বলতেছি যে শেখ হাসিনা 3 বছর 3টা ইলেকশন মানুষকে বঞ্চিত করছে, শেখ হাসিনা এই দেশে লুটপাট করছে, সালমান রহমান, আজিজ খান, এস আলম, বসুন্ধরা গ্রুপ, এদেরকে দিয়ে লুটপাট করা এই দেশে একটা সাংঘাতিক টিরানিক্যাল রাষ্ট্র কায়েম করছে। কাজেই সে এত দ্রুত যাবে না, হয়তো বা আমাদের মতো লোকজন চলে যাবে, আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। তো মনে মনে একটা কথা ছিল, যদি গুলি করে কেউ না মারে হয়তো বা জেলে চলে যাব। আমার কথাটা খুব ক্লিয়ার বলছি।
কিন্তু আজকে কিন্তু সবসময় মনে হয় এইভাবে কেউ আমাকে হাসিনার সময়ে এইভাবে হুমকি দেয় নাই, যে হুমকিটা আজকে এই ছেলেরা দিচ্ছে এনসিপি থেকে, যে ফজলুর রহমানকে আমরা মব জাস্টিসের মাধ্যমে শিক্ষা দিব, এবং ফ্রান্স থেকে 2-3 জন বিদেশি থেকে সাংবাদিকে বলতেছে ফজলুর রহমানকে খুন করে ফেলো। এই হুমকিটা কিন্তু শেখ হাসিনার আমলে আমার উপরে ছিল না। আমি যে কারণে বলতেছি, কাজে আমি বলছি এইখানে ওই যে ঘটনা ঘটার পরেই শিবিরের মিটিংয়ে গিয়া সার্জিস আলম বলল যে শিবির ছিল আমাদের আন্দোলনের ব্যানগার্ড। আমার তো মাথাটা ওই দিনই গরম হয়েছে। কয় কি জামাত ইসলামরা বলল আমরা এই আন্দোলন পরিকল্পনা করে করছি, এবং আমেরিকাতে গিয়া আমাদের যিনি আজকে প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেব, আমি যাকে বলেছি 10টা তৃতীয় বিশ্বের 10টা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর চেয়ে উনি লম্বা উঁচু, সেই লোকটি গিয়া বলে মিটিকুলাস কি ডিজাইন, এবং এইটা এখন প্রমাণিত হচ্ছে। এখন এটা বোঝা যাচ্ছে যে 5ই আগস্টের ঘটনাটা একদল জামাত যারা ঘটাইছে, জামাত শিবির এবং এই ছেলেরা যে কারণে ঘটাইছে, তার প্রথম এবং প্রধান কারণ হলো এরা 71 মানে না। প্রথম তো একদম নিগেট করে গেছে 47-24, 71 হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া, আমি খুব ক্লিয়ারলি বলছি, এবং 71 হলো পাশের দেশ আমার ষড়যন্ত্র করে ভাইয়ে ভাইয়ে গুলমাল লাগাইছে, কাজে 71 ঠিক না। তখন আমি আঙ্গুল উঁচু করে বলছি এই রাজাকারের বাচ্চারা, আমি ফজলুর রহমান প্রথম বলছি বাংলাদেশে রাজনীতিবিদদের মধ্যে, এই আলবদরের বাচ্চারা, এখনো কিন্তু ফজলুর রহমানরা জীবিত আছে, মুক্তিযোদ্ধারা জীবিত আছে, সাবধান কথা বলবা, মুক্তিযুদ্ধ যারা মানো না তারা এই দেশটাকে চলে যাও, খুব ক্লিয়ার, কারণ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা বাংলাদেশ হয়েছে। এখন আবার দেখা যাচ্ছে আপনি যে বলছেন যে আমার মনে হয় আমাদের নেতা জনাব ফখরুল ইসলাম আলমগীর, ওই যে পাকিস্তানে 2টা ঘটনা হয়েছে কিছুদিন আগে, লস্করি তৈয়বার যে প্রধান তিনি বলছেন যে আমরা 5ই আগস্টের আন্দোলনে এই ধরনের ঘটনা ঘটাইছি যে যাতে আমরা 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে পারি। আর গত কয়েকদিন আগে একজন মহিলা পাকিস্তানের একটা বিখ্যাত পত্রিকায় লেখছে যে বাংলাদেশ শুড রিটার্ন এগেইন টু পাকিস্তান। আপনি দেখেন, এবং সেইখানে কতগুলা জিনিস, গোলাম আজমের ছেলে কিভাবে প্রধান সেনাপতি হওয়া উচিত, এবং গোলাম আজমের ছেলেকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, এইসব রাজাকারের বাচ্চারা, আমি আবারও বলছি এইসব রাজাকারের বাচ্চারা, যে আমি বললাম আলবদরের বাচ্চারা, গোলাম আজম হলো বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত দালাল এবং আলবদর সৃষ্টির প্রধান হুতা। প্রথম যে লোকটা টিক্কা খানের সঙ্গে দেখা করছে, আমি প্রমাণ ছাড়া কথা বলি না, বাংলাদেশে 25শে মার্চের পরে যে লোকটা প্রথম দেখা করছে টিক্কা খানের সাথে, যে ঠিক কাজ করছেন আমরাও আপনার সাথে আছি, সেই লোকটার নাম হলো গোলাম আজম। 2 নম্বর দেখা করছে খাজা খয়রুদ্দিন, 3 নম্বর দেখা করছে ফজলুল কাদের চৌধুরী, 4 নম্বর দেখা করছে নুরুল আমিন। তৎকালীন সময়ে সেই 1 নম্বর দালাল এবং কুখ্যাত দালাল গোলাম আজম, যারা পরাজিত হওয়ার পরে মধ্যপ্রাচ্যে এবং বিদেশে গিয়ে বাংলাদেশের নামে কুখ্যাতি ছড়াইছে, বাংলাদেশকে অন্ধকার করে দিছে যাতে বাংলাদেশকে কেউ স্বীকৃতি না দেয়, সাহায্য না করে, মুসলিম দেশগুলোকে গিয়া বলছে যে ইন্ডিয়া দখল করে বলছে এটা হিন্দুস্তান হয়ে গেছে, এইগুলা করে বাংলাদেশকে যারা কলঙ্কিত করছে, মসিব লিপ্ত করছে, সেই সব গোলাম আজমের ছেলেরা এখন আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, যেখানে তার বয়স হয়েছে 68 বছর, সে রিটায়ারমেন্টে চলে, এখনকার সরকার তাকে সব রিটায়ারমেন্টে দিছে এবং বলছে পাকিস্তান থেকে এটা নিশ্চয়ই বাংলাদেশ পাকিস্তানে ফেরত আসবে। সেই কারণে আমার ধারণা আমাদের নেতা জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই কথাটা বলছেন। তবে একটা কথা বলি, পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে, পৃথিবীর মানচিত্র পরিবর্তন হতে পারে, কিন্তু 71-এর বাংলাদেশ কোনোদিন আলবদর রাজাকারদের মাধ্যমে দেশটা পাকিস্তান হবে না। আমি আরো কিছু কথা বলবো, এটা হবে না। আমি আসবো আপনার কাছে, আমি যেতে চাই একটু। জি মাসুদ কামাল আমাদের সাথে কথা বলছিলেন, সিনিয়র আইনজীবী ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা। আপনার কাছে আমার একটু জানার ইচ্ছা, যেহেতু সে 71 নিয়ে বলে আপনি নির্বাচন নিয়ে একটু বলেন, যে স্বরাষ্ট্র উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি যে দিয়েছেন যে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হবে, ওই সময়ে সেখান থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নাই, কিন্তু এনসিপি ওনারা বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এবং গত কয়েকদিন আগে একটি প্রোগ্রামেও নাসিরুদ্দিন পাটোয়ারি উনি বললেন যে ডক্টর ইউনূস তাদের সাথে গাদ্দারি করেছেন, তিনি বেঈমান। মানে বিষয়টা কেমন? না, একটা জিনিস কি আমি বলি আপনাকে, প্রধান উপদেষ্টা কিন্তু এই প্রথমবার গত 5 তারিখে বললেন, জাতির উদ্দেশ্যেই বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। তারপরে ওনার অফিস থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে, নির্বাচন কমিশনও তাদের কাজকর্ম করছে, তারা বলছে এই সপ্তাহের মধ্যে তারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে। তো নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এর মানে এটাকে সাপোর্ট করার জন্য যা যা ঘটনা ঘটা দরকার সব কিন্তু একের পর এক ঘটতেছে। কিন্তু তারপরেও দেখেন
মানুষের মধ্যে কিন্তু একটা চিন্তা, একটা প্রশ্ন কিন্তু রয়েই গেছে। আমি জানি না আপনার অভিজ্ঞতা আছে কিনা, আমার সঙ্গে যখন কারো দেখা হয় তারা প্রথমে জিজ্ঞাসা করে, ভাই নির্বাচন কি আসলেই হবে? না, এই অভিজ্ঞতা আছে আমার। আপনার আছে? তাহলে এখন কথা হলো, ডক্টর ইউনূসের মতো ব্যক্তি উনি জাতির উদ্দেশ্যে বলেছেন, কিন্তু এটা তো এমন না যে ওয়ান টু ওয়ান আলাপ করতে বলছেন, জাতির উদ্দেশ্যে উনি একটা ভাষণ দিয়েছেন। তারপরেও মানুষ তার উপর আস্থা রাখতে পারছে না কেন? আপনি এই পয়েন্টটা খেলে ভাবেন একবার। তার মানে উনি গত 1 বছরে এমন কিছু করেছেন, এমন কিছু দেখিয়েছেন যে ওনার মুখের কথাও এখন মানুষ বিশ্বাস করে না। নাহলে তো মানুষ এই প্রশ্নটা করতো না। আচ্ছা, এই প্রশ্নটা কেন করছে? এখন ডক্টর ইউনূসকে ভাবতে হবে যে আমি কি করেছি, আমি কি এমন কাজ করলাম যে আমার কথা মানুষ বিশ্বাস করে না। এখন কি করলে বিশ্বাস করবে? এই প্রশ্নটা কিন্তু আসতেছে এখন। দেখেন, এনসিপি কেন ওনাকে গাদ্দার বলতেছে, এনসিপি কেন ওনার সম্পর্কে এমন সব শব্দ ব্যবহার করছে, যে শব্দগুলো ব্যবহার করাটা আমি ভাবতেই পাই না, করছে তো সেটাই। জি, এর কারণটা কি? এর কারণটা খুব সহজ, কিন্তু যে উনি এনসিপির উপর আস্থা রাখছিলেন যে এনসিপি হয়তো ওনাকে একটা জায়গায় নিয়ে যাবে। এনসিপি তো ওনারই দল, উনিই বলছেন বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে সরাসরি বলছেন যে উনি এদেরকে বলছেন একটা পলিটিক্যাল পার্টি করতে। এরা একটা পলিটিক্যাল পার্টি করছে, করার পর এখন এনসিপির যে ইমেজ, এই ইমেজের কারণে উনি এখন আতঙ্কিত বোধ করছেন ডক্টর ইউনূস নিজে, যে এরা তো আমাকে আপনার একটা সেফ এক্সিটের ব্যবস্থা করে দিতে পারবে না। এটা উনি বুঝতে পেরেছেন, বুঝে উনি এনসিপির উপর যে মাথায় ওনার হাতটা ছিল, হাতটাকে সরাই নিছেন। তো এনসিপি হাত সরাই নেওয়াতে এনসিপি মানে হয়ে গেছে, তারপর তার পাজল হয়ে গেছে যে একদিন তো আমি ওনার সাপোর্ট পাইছি গভর্নমেন্টের। এখন যদি গভর্নমেন্ট আমার রেখে বিএনপির কাছে যায়, এখন যদি মনে করেন এই গভর্নমেন্ট, শুনেন, একটা গভর্নমেন্ট 1 বছর ছিল, তারা তো খুব অসাধারণ ভালো কাজ করছে, মানুষ তার মানে বিভিন্ন রাস্তার চৌমাথায় মূর্তি বানিয়ে রাখবে, তা তো আর না। ওনাদের অনেক কর্মকাণ্ড নিয়ে কিন্তু মানুষের মধ্যে বিতর্ক আছে। তো এই ধরনের গভর্নমেন্ট কিন্তু সবসময় চায় একটা সেফ এক্সিট, চায় যে আমি যখন চলে যাব তারপর কি আমি দেশেই থাকবো নাকি বাইরে থাকবো। যদি দেশে থাকি আমাকে কে থাকতে দেবে, বাইরে যাবো আমাকে এয়ারপোর্টে আটকাবে। 111 গভর্নমেন্টের সময় রাখেন, 111 গভর্নমেন্টের যারা ছিল, যারা নাকি কুশীলভ ছিল, তাদেরকে কিন্তু আওয়ামী লীগ একটা সেফ এক্সিটের ব্যবস্থা করে দিয়েছিল। আচ্ছা, এখন হয়তো এই গভর্নমেন্টও চিন্তা করতেছে তা আমাকে কে দিবে। এখন সেই জন্য উনি একটু বিএনপির দিকে ইনক্লাইন্ড হয়েছে আর কি, বিএনপির ঘাটে মানে নৌকা ভিড়াইছে। এটা আবার এনসিপি সহ্য হচ্ছে না। আর এনসিপি তাদের যে বয়সজনিত সমস্যা যেটা একটা আছে, একটা সমালোচনা আছে, সেটা হচ্ছে যে সরকার মবই ঠেকাইতে পারে না, সেই সরকার নির্বাচনের দিন, ভোটের দিন মব ঠেকাবে কিভাবে? শুনেন, মব ঠেকাতে পারে না কথাটা অন্যভাবে বলেন। আচ্ছা, আসলে সরকারকে মব ঠেকাতে চেয়েছিল? সরকারকে কখনো মব ঠেকাতে চেয়েছিল? আপনি এই কথাটা বলেন। আমি আপনার সর্বশেষ ঘটনাটা বলি। এই 32 নম্বর যেদিন ভাঙলো আগের বার, আচ্ছা, 32 নম্বর ফেরানোর জন্য সরকার চেষ্টা করছিল, কয় নাই তো। মবে বাংলাদেশে মব আগে 5 থেকে 8 আগস্ট, ওই সময় কথা বাদ রাখেন। এরপরে তো আপনার সংগঠিত মব তো শুরু হলো 32 নম্বর ভাঙা দিয়া। সরকার মব ফেরানোর চেষ্টা করে নাই। এবং সর্বশেষ এবার 15 আগস্ট যে ঘটনাগুলো ঘটলো, একজন রিক্সাওয়ালাগুলো ফুল দিয়ে তাকে ধরে পিটাইলেন, একজন মহিলাকে ধরে আপনারা বেজ্জতি করলেন, অনেক কিছু করলেন, সরকারকে ফেরানোর চেষ্টা করছে। আচ্ছা, রিক্সাওয়ালার কথা ধরেন, রিক্সাওয়ালা একজনকে ফুল দিতে গেছে, উনি তো কোনো পলিটিক্যাল ওয়ার্কার না, পলিটিক্যাল পার্টির লিডার না, উনি কি আওয়ামী লীগের বর্তমান সভাপতি? তা তো না, উনি একজন রিক্সা চালক। উনি একটা ফুল নিয়ে গেছেন, উনাকে ওখানকার লোকজন ধরে মানে মব আক্রান্ত হলো, সে তাকে ধরে চটথাপড় মারলো, গণপিটুনি দিল। পুলিশ কাকে ধরে নিয়ে গেল? রিক্সাওয়ালাকে, যে মার খেলো তাকে ধরে নিয়ে গেল। অন্যদেরকে ধরছে, ধরছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে 15 আগস্ট ফুল দেওয়া যাবে কি যাবে না এরকম কোনো নির্দেশনা কিন্তু ছিল না, কিন্তু ওদিকে আপনার প্রেস সচিব যে বলছে ফুল দেওয়া যাবে না। আবার প্রেস সচিব ওখানকার ধানমন্ডি পুলিশ তো বলতে শুনছি, ধানমন্ডি পুলিশ বলছে তারা প্রেস সচিবের নির্দেশনা অনুযায়ী তারা চলতেছে। প্রেস সচিব তো গভর্নমেন্ট, বিরাট গভর্নমেন্ট। সে আসবে, আমি যেতে চাই একটু ফজলুর রহমান আপনার কাছে। সেটি হচ্ছে যে আপনি একজন মুক্তিযোদ্ধা, সেই হিসেবে আমি মুক্তিযুদ্ধের প্রশ্ন নিয়ে কথা বলতে চাই। মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই 3টি বিষয় কি এক সূত্রে গাঁথা, নাকি এই 3টি বিষয়কে আলাদা রাখার দরকার ছিল? প্রশ্নটা এজন্যই করছি যে স্বাধীনতা পূর্ববর্তী এবং স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধুর যে ভূমিকা, সেই ভূমিকাকে এই 24-এ এসে নতুন করে বয়ান দেওয়া হচ্ছে, নতুন ন্যারেটিভ তুলে ধরা হচ্ছে। এইটার জন্য কি শেখ হাসিনা একাই দায়ী, না আওয়ামী লীগ পুরো দায়ী? আপনি খুব একটা কঠিন প্রশ্ন করেছেন। এক হলো মুক্তিযুদ্ধ, 2 বঙ্গবন্ধু, 3 আওয়ামী লীগ, এই 3টা কথা আপনি জিজ্ঞাসা করছেন। এর আগে আরেকটা কথা আছে, সেটা হলো স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতার সংগ্রামে নির্যাস হইল মুক্তিযুদ্ধ, 9 মাস। কেন আমরা 9 মাসকে মুক্তিযুদ্ধ বলি? এর আগেরটাকে কিন্তু মুক্তিযুদ্ধ বলি না।
কারণ জমিটা আমারই ছিল, 9 মাসে এই জমিটা CSRS আমার ছিল এবং আমরা এটা মুক্ত করছি 9 মাসে। এই সিটি কারণে জরিপ 9 মাসে